ফিরে এলাম বিরতির পরে। বলেছিলাম না ছোট্ট একটা বিরতি, এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম। বিরতিতে যাওয়ার আগে বন্ধু, আমার মনে হয় সব বন্ধুর মনে আছে। কি মনে আছে? চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত যেদিন মেখে দিতেন অল্প একটু লঙ্কা দিয়ে, সেদিন আর কথা ছিল না। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, সেদিন আর কথা ছিল না। আরেকটি জায়গায় কবি বলছেন, দুপুর বেলায় জ্যোতি দাদা যেতেন নিচের তলায় কাছারিতে। বউ ঠাকুরুন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতেন। আর নিজের হাতের মিষ্টান্ন কিছু কিছু থাকতো তার সঙ্গে। তার উপর ছড়ানো হতো গোলাপের পাপড়ি, গেলাসে থাকতো ডাবের জল কিংবা ফলের রস কিংবা কচি তালশাঁস বরফে ঠান্ডা করা। এই না হলে ভোজন তালিকা, এই না হলে আহার বিলাস। সমস্তটার উপর একটা ফুলকাটা রেশমের রুমাল ঢেকে মোরাদাবাদী খুঞ্চেতে খুঞ্চি করে জলখাবার বেলা 1-2টোর সময় রওনা করে দিতেন কাছারিতে। কাছারিতে জ্যোতিদাদা আছেন, সেখানে তিনি কাজ করছেন, অতএব তার দুপুরের খাবার সেখানে পাঠিয়ে দেওয়া হতো। এ তো গেল বউ ঠাকুরনের কথা। এবার আসি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর কথায়। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীও রন্ধন শিল্পে বড় পটু ছিলেন, একেবারে পাকা রাঁধুনি যাকে বলে। এ ব্যাপারে কবির দাম্পত্য জীবনে স্ত্রীর দিক থেকে স্বামীর যত্ন আত্মীতে কখনো কোনো অভাব ঘটেছে বলে মনে হয় না। কি করে অভাব ঘটবে? শুধু রান্নাই নয়, মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ব্যাপারে, তার ব্যাপারে ভীষণ কনসার্ন ছিলেন, ভীষণ সদা জাগ্রত ছিলেন। কখনো কোনো দিক থেকে রবীন্দ্রনাথের এতটুকু অসুবিধা হোক, এটা মৃণালিনী দেবী হতে দিতেন না। এ কথা আমরা জেনেছি এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান থেকে। তো সেই মানুষটি মৃণালিনী দেবীও রন্ধন শিল্পে ভীষণ পটু ছিলেন। কবির লেখা থেকে উদ্ধৃত করে বলি, শোভন হাতের সন্দেশ, পান্তোয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয়, সেবা মাধুর্যে ছোঁয়া তখন হয় কি অনির্বচনীয়। স্ত্রীর রান্নাঘরে কবিও মাঝে মাঝে এসে প্রবেশ করতেন। ওই রকম একজন মানুষ তিনি কিনা মাঝে মাঝে চুপি চুপি স্ত্রীর রান্নাঘরে এসে উপস্থিত হতেন। কেন হতেন? নতুন নতুন রান্নার প্রতি কবির ছিল অসীম কৌতূহল। অভিনব খাবার বানাতে স্ত্রীকে পরামর্শ দিতেন এবং সাহায্য করতেন। মৃণালিনী দেবীর রন্ধন কুশলতার কথা অনেকেই তাদের স্মৃতিচারণায় বলে গেছেন। শুধু তার স্বামী বলে গেছেন নয়, সেই সময়কার তৎকালীন সময়ের অনেকেই তাদের রচনায় মৃণালিনী দেবীর রন্ধন কুশলতার কথা বলে গেছেন। বিশেষ করে মায়ের রান্নার কথা রবীন্দ্রনাথ বলেছেন পিতৃস্মৃতি গ্রন্থে জোড়াসাঁকোয় বা শিলাইদহে রন্ধনরত। মায়ের স্নেহময়ী মুখের ছবিটি রথীন্দ্রনাথ কখনো ভোলেননি। রবীন্দ্রনাথ যেমন তার মায়ের কথা বলে গেছিলেন, রথীন্দ্রনাথও কিন্তু
শিলাইদহে রন্ধনরত অবস্থায়, অর্থাৎ রান্না করছেন তখন মৃণালিনী দেবী, তখন তার মায়ের সেই স্নেহময়ী মুখের কথা, স্নেহময়ী মুখের ছবি রথীন্দ্রনাথের মনে ছিল। তিনি কোনোদিন ভোলেননি। মা নানা রকম মিষ্টি করতে পারতেন, ঘরে যেদিন যা তৈরি করতেন সকলকে তাই বিতরণ করতেন। নানা রকম মিষ্টির একটা পারদর্শিতা, কুশলতা মৃণালিনী দেবীর একেবারে স্বভাবজাত ছিল, প্রকৃতিগত ছিল। ভালো রাঁধুনি হওয়া যায় না, ভালো রাঁধুনি হয়ে আসতে হয়। এই যেমন ধরুন আমার মতো রাঁধুনি যদি হয় আর কি, তাহলে সেই পদগুলো মুখে দেওয়া যাবে না। আমাকে সমস্ত পদ বলে দিন, কিভাবে কি রান্না করতে হবে, আমি সেইভাবেই রান্না করব, কিন্তু সেগুলো খাবার উপযোগ্য হবে না। কিন্তু মৃণালিনী দেবী ছিলেন একেবারে সাংঘাতিক রান্নায় পটু। রবীন্দ্রনাথ তো বলেইছেন, রথীন্দ্রনাথও তার মায়ের কথা বলতে গিয়ে রান্নার কথা বলেছেন, এবং বাড়ির সকলকে সেই রান্না খাইয়ে তিনি মন জয় করতেন। সবাই তৃপ্তি পেত তার রান্না খেয়ে। একটা গান শোনাই, তারপর আবার ফিরছি তথ্যে। গান শোনাবো, কিন্তু তার আগে এক বন্ধু আছেন, অবশ্যই একটু কথা বলে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধু সঙ্গে থাকুন, নিশ্চয়ই আবার কথা হবে। কোথা বাইরে দূরে যাই রে ওরে, হায় রে হায় হায় রে হায়, তোমার চপল আখি বনের পাখি পালায়, হায় রে হায়, বাইরে দূরে যাই রে ওরে, হায় রে হায় হায় রে হায়, তোমার চপল আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে। ও গো হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি। ও গো হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে পড়বে ফাঁসি। তখন ঘুচবে তারা ঘুরিয়া মরা হেথা হোথায়, আহাজি সে আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে। যে দেখিস না রে হৃদয় দারে কে আসে যায়, তোরা শুনিস কানে বারো তালে
দক্ষিণ বাই, যে দেখিস নারী হৃদয় দ্বারে কে আসে যায়। তোরা শুনিস কানে বারতানে দক্ষিণ বাই, যে দেখিস নারী হৃদয় দ্বারে কে আসে যায়। আজি ফুলের বাসে সুখের হাসি আকুল গানে, চির বসন্ত যে তোমারই খোঁজে এসেছে প্রাণে। আজি ফুলের বাসে সুখের হাসি আকুল গানে, চির বসন্ত যে তোমারই খোঁজে এসেছে প্রাণে। তারে বাহিরে খুঁজি ফিরেছ বুঝি পাগল প্রায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়। হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে। হায় রে হায় হায় রে হায়। তোমার চপল আখি বনের পাখি বনে পালায়। হায় রে হায় বাইরে দূরে যায় রে উড়ে। গান শোনালাম, আমার তথ্যে ফিরি। শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠার আগে একবার শান্তিনিকেতন কুঠিবাড়িতে দীপেন্দ্রনাথ, হেমলতা ও রবীন্দ্রনাথ মৃণালিনীর যৌথ সংসার গড়ে উঠেছিল বিদ্যালয় প্রতিষ্ঠার কিছু আগে। দ্বিজেন্দ্রনাথের বড় ছেলে দীপেন্দ্রনাথ ছিলেন কবির থেকে 1 বছরের ছোট, অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে 1 বছরের ছোট ছিলেন দীপেন্দ্রনাথ। হেমলতা তার স্মৃতিচারণায় বলছেন, রান্নায় কবিপত্নীর সহজাত হাত চমৎকার ছিল। নিত্যদিনের সুস্বাদু রান্না ছাড়াও কবির জন্য প্রায় নানা ধরনের মিষ্টান্ন বানাতেন নিজের হাতে। নানা রকম পদে তো রান্না আছেই, তার আগে আরো উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে যে নানা রকম মিষ্টি তিনি রবীন্দ্রনাথের জন্য বানাতেন। সেই মিঠাই, পাকা আমের মিঠাই, মালপো, দইয়ের মালপো, চিড়ের পুলি, যিনি একবার খেয়েছেন তার স্বাদ তিনি কখনো ভুলতে পারেননি। আবার নতুন নতুন রান্না আবিষ্কারে কবি ও কবিপত্নী উভয়ের আলোচনায় সৃষ্টি হতো নতুন নতুন পদ। হ্যাঁ, এক বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া রিংপুর থেকে বলছি, শ্রীকান্ত চেল। হ্যাঁ, বলুন। বলছি, রোজই তো গানগুলো শুনি, রোজই শুনি, খুব ভালো লাগে সকাল সকাল। তো জাস্ট আমার রিকোয়েস্ট ছিল একটা গানের, যে কোনো একটা, দুটো গান রিকোয়েস্ট করবো, যে কোনো একটা গান গাইলে খুব ভালো হয়। শুনি আগে। আমারও পরানো যাহা যায় তুমি তাই গো, আর একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনে, যে কোনো একটা। একটুকু কথা শুনি, আচ্ছা, একটুকু ছোঁয়া লাগে, ঠিক আছে। আমারও পড়ানো যাহা চাই, আমার যা মনে পড়ছে, আমি লাস্ট এপিসোডে শুনিয়েছি, একেবারে সদ্য শুনিয়েছি। আর একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, দেখছি নিশ্চয়ই আমার মাথায় রইল। যদি আজকে সময় হয়তো আলাদা কথা, তা নাহলে আমি খুব শর্টলি শুনিয়ে দিচ্ছি। বসন্ত প্রায় আমাদের দ্বার প্রান্তে আসছি করছি, অতএব বসন্তের গান তো গাইবই, নিশ্চয়ই শোনাবো। আমাদের সিটিভিএন প্লাস পরিবারের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা,
অভিনন্দন সঙ্গে থাকার জন্য, ফোন করার জন্য। বন্ধু, আবার কথা হবে, কেমন? আরেক বন্ধু আছেন, একটু কথা বলে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা, বহরমপুর থেকে বলছি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আপনাকে আজকে যেমন সুন্দর, আপনাকে যেমন সুন্দর লাগছে, তেমন আজকে খাদ্যগুলোর নামও আপনি যেমন করছেন সকালবেলা। শীতের সকালে আমাদের এখানে আজকে বেশ জাঁকিয়ে শীত পড়েছে। আচ্ছা, বাহ, খুব মানে আপনার এই গল্পটা খুব উপভোগ মানে করছি। খুব মিশে গেছে আর কি, তাই না? মানে আবহাওয়ার সঙ্গে খুব মিশে গেছে আজকের আলোচনাটা। হ্যাঁ, পেছনে রবীন্দ্রনাথ যেমন আজকে সুন্দর লাগছে, আপনার এই ড্রেসে আজকে আপনিও অনবদ্য। থ্যাংক ইউ। আর পাশে তো দাদা দুজন আছেন, ওরা ছাড়া তো কথাই হবে না। হ্যাঁ, তবলায় স্বাগতম দা, বাদিকে সুব্রত আছে কিবোর্ডে। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সবাইকে। আপনারা খুব ভালো প্রোগ্রাম, রোজই ভালো হয়। হ্যাঁ, প্রতিদিন মানে সবটা যে শুনতে পারি তেমন নয়। আচ্ছা, ছেলের আচ্ছা। স্কুল হ্যাঁ, এইসব করতে যে আর কিছু যেদিন মিস করি। যেদিন যেদিন আমি বসবো সেদিন কিন্তু শুনতেই হবে, কেমন? হ্যাঁ না, হ্যাঁ দাদা, না হ্যাঁ না, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এক ছোটবেলায় ওই যে পুতুলের বিয়ে, ওটা হ্যাঁ। আমরাও দিতাম। আমার সত্যি? ঠাকুমা, হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। আমার বাবার ঠাকুমা তখন বেঁচে ছিলেন। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। আমাদেরকে সেই লুচি, তরকারি, মিষ্টি এসব করে টোরে আমরা আজকে নস্টালজিক হয়ে পড়ছি। সত্যি তাই, সত্যি তাই। প্রত্যেকের কিছুদিন আগে শৈশবের শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি। কবির ওই স্মৃতিগুলো মানে সমস্ত কিছু মৃণালিনী দেবীর সেই নতুন বাড়ি ওইগুলো খুব মনে পড়ছে। রথীন্দ্রনাথ ঠাকুরের ওইগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বাড়িগুলো, 5টা বাড়ি ওনার, সেই বাড়িগুলো সব দেখেছি ঘুরে ফিরে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর প্রোগ্রাম যে টিভিতে আপনারা করছেন, মানে খুবই ভালো। করুন, চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। এইটাই নমস্কার। এইটাই আমাদের পুরস্কার, এটাই আমাদের পুরস্কার। আপনারা যখন বলেন যে খুব ভালো লাগছে, তখন সত্যি আমরা মনে মনে যেন পুরস্কৃত হই, আনন্দিত হই। আর এটাই আমাদের চলার পথের পাথেও আপনারা সবসময় সঙ্গে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে আমাদের সিটিভেন প্লাস পরিবারের তরফ থেকে। বলতে বলতে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি বহরমপুর সুপ্রভাত। থেকে বলছি, সাদুল সরকার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, বলুন দাদা। যে ম্যাডাম বললো না বহরমপুরে দারুণ শীত পড়েছে আজকে, সত্যি আমি কুয়াশা চাচ্ছন্ন যে গোটা বাড়ি আমাদের। আহা হা, আমার বাড়ি আবার সামনেই পুকুর, ও একবার কঠিন অবস্থা। সারাদিন কিছু দেখা ঠান্ডা, যাচ্ছে না আজকে, আমার সারাদিন পুকুর তো, ঠান্ডা। কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাই তো। এই 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 পরিস্থিতিতে আপনার গান খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার ধন্যবাদ। দোকানের রিকোয়েস্ট আছে, আমি তো প্রতিদিন আপনাদের প্রোগ্রাম দেখি। হ্যাঁ, শুনি। একটা গান হচ্ছে আজিয়ে বসন্তে, হুম, আর একটা গান হচ্ছে আমি চিনি গো গো বিদেশিনী। আচ্ছা, 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 যে গানটা কিশোর কুমার অনবদ্য গেয়েছিল একটা ফাংশনে, বারাসাতে আমি দেখেছিলাম আচ্ছা। প্রোগ্রাম ওনার, অনবদ্য গেয়েছিল গানটা। ওইটা আমার মনে জংশন করে আছে একবারে। আপনি তো আজকে গানটা করেন। আচ্ছা, 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 ঠিক আছে। সবার আগে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। দাদা, ভালো থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। আর যদি সময় পাই নিশ্চয়ই আমি গাইবো। আসলে এত রিকোয়েস্ট জমা হয়ে আছে না, আমি মানে রিকোয়েস্টের চাপে নুয়ে পড়ছি, এরকম অবস্থা। তো যাই হোক, আরেক বন্ধু আছেন, তারপরে একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার। প্রতিদিনের রবীন্দ্রনাথের নমস্কার জানায় বারাসাতের দিব্যেন্দু রায়। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর আজকে আমি বলি আমার রিকোয়েস্ট হিসাবে যদি হয় ভালো লাগবে। খুব সুন্দর লাগছে সকাল থেকে, এবং দুই দাদাকেও আমার আন্তরিক ধন্যবাদ যারা দুজন যাচ্ছেন। আপনি ভালো দিকে আর খুব ডিস্টার্ব করছে। দীপেন্দু আমাদের অনেক দিনের বন্ধু, আজকে লাইনটা ডিস্টার্ব করছে বলে আমি পরিষ্কার শুনতে পেলাম না। ঠিক আছে, আমাদের সিটিভিন প্লাস পরিবারের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, এইভাবে সঙ্গে থাকবেন, আবার ফোন করবেন। এক নিঃশ্বাসে একটু তথ্য শুনিয়ে দেবো কিছুক্ষণ, শোনাই। হ্যাঁ, আমার সব বন্ধুর কাছে রিকোয়েস্ট, একটু শুনিয়ে দিই, তারপর আবার কথা বলবো।
কবির অতিথিরা যখন তখন আসতেন, কি শিলাইদহে কি শান্তিনিকেতনে, যেখানেই তিনি থাকতেন। কেউ নদীর চরে বোট থেকে নেমেই বলতেন, আজ কাছিমের ডিমের ঝোল হোক। তিনি হলেন জগদীশচন্দ্র বসু। কেউ জোড়াসাঁকোর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বলতেন, আজ লুচি মাংস কই। তিনি হলেন চিত্তরঞ্জন দাস। মৃণালিনী খুশি মনে আতিথেয়তা করতেন তাদের। আর যদি কখনো বাড়িতে কোনো উপলক্ষে কাউকে নিমন্ত্রণ করা হতো, তাহলে সেদিন মেনুর দায়িত্ব নিতেন স্বয়ং রবীন্দ্রনাথ। কি সাংঘাতিক কথা! সেদিন সমস্ত মেনুর দায়িত্ব নিতেন স্বয়ং রবীন্দ্রনাথ। লেখা টেখাটা এখন বন্ধ থাকতো নিশ্চয়ই। তিনি লিখছেন, বাবার যেবার নিমন্ত্রণ করার পালা পড়ল, বাড়িতে হুলুস্থুলু পড়ে গেল। মাকে ফরমাস দিলেন, খাওয়ানোর সম্পূর্ণ নতুন রকম ব্যবস্থা করতে হবে। মামুলি কিছুই হবে না, প্রত্যেকটি পদের বৈশিষ্ট্য থাকা চাই। ফরমাস করেই নিশ্চিন্ত হলেন না, নতুন ধরনের রান্না কি করে রাঁধতে হবে তাও বলে দিতে লাগলেন। মা বিপদে পড়লেন। তিনি প্রতিবাদ না করে নিজের মতো ব্যবস্থা করতে লাগলেন। বাবা মনে করতেন খাওয়াটা উপলক্ষ মাত্র, রান্না ভালো হলেই হলো না। খাবার পাত্র, পরিবেশন, ঘর সাজানো সবই সুন্দর হওয়া চাই। শুধু রান্নাটা ভালো হলো, বাকিগুলো সব খারাপ, তা হবে না। এই ছিলেন রবীন্দ্রনাথ, পারফেকশনিস্ট। কলকাতায় নির্মল কুমারী মহলানবিশদের শশী ভিলায় 20 বছরের পারুলের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম আলাপ। তার হাতের রসনা তৃপ্তিকারী উপাদেয় আহার্য বস্তু ক্রমেই তাকে কবির কাছে টেনে নিয়ে আসে। তারপর অবিলম্বে দাদু নাতনির সম্পর্ক রচিত হয় দুজনের মধ্যে। একটা গান শোনাই, তারপর আবার ফিরব। অসম্ভব সুন্দর, অসাধারণ আজকের এই তথ্য। আর গানে যাওয়ার আগে একটু কথা বলে যাই আমার বন্ধুর সঙ্গে। হ্যালো হ্যালো, প্রসন্ন ভাই। নমস্কার, সুপ্রভাত। বলছি হ্যাঁ সীমা চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন দিদি। হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু খারাপ আছি। কেন? আমি আপনাদের নিয়মিত শ্রোতা। হ্যাঁ। মাঝে মাঝে আপনাদেরকে ফোন করি, কিন্তু গত মাস তিনেক বোধহয় ফোন টোন করা হয়নি এবং নিয়মিত দেখাও হচ্ছে না। কারণ শরীরটা একটু গন্ডগোল যাচ্ছে, একটু কিডনি স্টোন নিয়ে একটু ভুগছি। আচ্ছা 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 আচ্ছা। সেই জন্য একটু শরীরটাও গোলমাল, খুব মনটাও একটু তাড়াতাড়ি গোলমাল। সুস্থ হয়ে উঠুন, ভালো হয়ে উঠুন, এইটা কামনা করি। একটা অনুরোধ ছিল, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। ও আচ্ছা আমার মায়ের একটা প্রিয় গান যদি আপনি আজকে শোনান। আচ্ছা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই শোনাবো, শুনতে থাকুন, এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। আজকেই শোনাবো, কিছুক্ষণের মধ্যে শোনাবো। তার আগে একটা অনেক দিনের জমে থাকা রিকোয়েস্টে গান শোনাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানের ভরসা নিয়ে
পালে বুক ফুলিয়ে মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে তোমার ওই পারেতেই যাবে তোরি ছায়া বটের ছায়ে আমি পারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নয় আমি মারের সাগর পাড়ি দেব আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায় এই শুধু মোর দায় পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায় এই শুধু মোর দায় দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি আমার দুঃখ দিনের রক্ত মোমল তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই আমি মারের সাগর পাড়ি দেব আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তোরি এই শুধু মোর দায় এই শুধু মোর দায় দিন পুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি দিন পুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙায় নাই আমি মারের সাগর পাড়ি দেব ও ফিরে আসি আবার তথ্যে একদম শেষের দিকে আছি কলকাতায় নির্মল কুমারী মহলানবিশদের শশী ভিলায় 20 বছরের পারুলের সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম আলাপ তার হাতের রসনা তৃপ্তিকারী উপাদেয় আহার্য বস্তু ক্রমেই তাকে কবির কাছে টেনে নিয়ে আসে তারপর অবিলম্বে দাদু নাতনির সম্পর্ক রচিত হয় দুজনের মধ্যে চলে পারস্পরিক
পত্র বিনিময় 1 জুন 1935 তারিখে এক পত্র কবিতায় রবীন্দ্রনাথ পারুল দেবীকে লিখেছেন, শ্রীমতী পারুল দেবী, কল্যাণী এসু, সকলের ছোট ভাই 7 ভাই চম্পার পথ চেয়ে বসেছিল দৈবানুক কম্পার, মনে মনে বিধি সাধে করেছিল মন্ত্রণ, ভাই দ্বিতীয়ায় যেন পায় সে নিমন্ত্রণ, এলো তিথি দ্বিতীয়া ভাই গেল জিতিয়া, ধরিল পারুল দিদি হাতা বেড়ি খুন্তি, নিরামিষে আমিষে রেঁধে গেল ঘামিষে, ঝুড়ি ভরে জমা হলো ভোজ্য অগুন্তি, মেয়েদের স্নেহপ্রীতি ভালোবাসা যত্ন আদর রবীন্দ্রনাথের কবি জীবনের পক্ষে বড় বেশি প্রয়োজনীয় ছিল। পরিণত বয়সে স্নেহ মমতা মেশানো নারী সান্নিধ্যের অভাব কবি বুঝি বেশি করে অনুভব করেছিলেন। যেতে যেতে ছোট্ট একটু গান শুনিয়ে আজকে বিদায় নিই। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেম সাথে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয়ে আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।